আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। দেশের যে বর্তমান অবস্থা সেখানে আসলে খুব বেশি ভালো থাকার কথা কি সেটাই তো বড় প্রশ্ন। কিন্তু তারপরও জীবন চলবে এবং আমি আসলে রাজনীতির মানুষ না, তারপরও ডেফিনেটলি শান্তিপ্রিয় মানুষ হিসেবে কোনো ধরনের সহিংসতা, কোনো ধরনের রাজনৈতিক অস্থিতিশীলতা এবং সেই জায়গা থেকে যখন রাজনৈতিক বড় বড় ব্যক্তিত্বরা এক একজন এক একটা পদক্ষেপ নিচ্ছেন সেই জায়গাটায় এমন একটা টালমাটাল অবস্থা দেশের, অবভিয়াসলি সেটা নিয়ে আমাদের সবার একটা দুশ্চিন্তা আলাদা করে আছে। এবং ভিডিওটা শুরুই করতে চাই বেসিক্যালি উসমান হাদি যিনি রয়েছেন তার রুহের মাগফিরাত কামনা করে এবং শান্তিপ্রিয় মানুষ হিসেবে, দেশের নাগরিক হিসেবে আমাদের যেই চাওয়াটা সেটা হচ্ছে আমাদের জানমালের নিরাপত্তা যেন ঠিকঠাক থাকে। এবং তারপর অনেক কিছু আসলে ঘটছে রাজনৈতিক বিষয়, সেগুলো আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব না আজকে। বেসিক্যালি প্যারালাল একটা সময় যখন খেলার মতো চলছে এবং আমি যেহেতু খেলার মানুষ, আমি খেলা নিয়ে আলোচনাটা করছি। এবং বাংলাদেশ তারা এশিয়া কাপের আরও একটা সেমিফাইনালে এসে উপনীত হয়েছিল, আন্ডার 19 এশিয়া কাপের, এবং গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গ্রুপের অপরাজিত থেকে বাংলাদেশ কিন্তু এসেছিল এশিয়া কাপের সেমিফাইনালে। গ্রুপ পর্বে বাংলাদেশ খুব সহজেই তাদের প্রতিপক্ষদেরকে হারিয়েছে এবং তার ভেতরে ডেফিনেটলি আফগানিস্তান, শ্রীলঙ্কাও ছিল, তাদেরকেও হারানো হয়েছে বাংলাদেশের। এবং সেমিফাইনালে বাংলাদেশ এসে পড়ল পাকিস্তানের সঙ্গে। পাকিস্তান যারা কিনা তাদের গ্রুপের তারা রানার আপ হয়েছে ইন্ডিয়ার সাথে, তারা সেই ম্যাচটা হেরে যাওয়াতে তারা রানার আপ, ইন্ডিয়া চ্যাম্পিয়ন। সো বাংলাদেশ ভার্সেস পাকিস্তান ছিল একটা সেমিফাইনাল এবং সেই সাথে ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কা ছিল অপর সেমিফাইনালটা। আমি কথা বলবো বাংলাদেশের সেমিফাইনালটা নিয়েই। এবং আজকের দিনটা আসলে দুবাইতে খুব একটা ভালো দিন যায়নি আবহাওয়ার হিসেবে যদি চিন্তা করি। ডেফিনেটলি বৃষ্টি পড়েছে এবং বৃষ্টির কারণে খেলা শুরু হতে বিলম্বিত হয়েছে এবং এতটাই দেরি হয়েছে, একটা প্রকার ওভার কার্টেল করে প্রায় অর্ধেকে নিয়ে আসা হয়েছিল বাংলাদেশ এবং পাকিস্তানের ম্যাচটা 27 ওভারের ম্যাচে পরিণত হয়েছিল। এবং 27 ওভারের ম্যাচ যখন হয় তখন ডেফিনেটলি আপনার ওটার মধ্যে একটা T20 ফ্লেভার চলে আসে। এবং যেহেতু বৃষ্টি পড়েছে, আউটফিল্ডটা কেমন হবে, উইকেটটা কেমন হবে, আগে ব্যাট করাটা কিন্তু এই ধরনের উইকেটে খুব একটা সহজ কাজ নয়। সুতরাং টার্গেট সবাই আসলে চেস করতে চাইতো এবং পাকিস্তান টস জিতেছিল। পাকিস্তান টস জিতে খুব সহজ সিদ্ধান্তই নিয়েছে, তারা বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছে। উইকেটের যে ময়েশ্চার রয়েছে, বৃষ্টির পরে আউটফিল্ড একটু ভেজা থাকতে পারে, উইকেটের আচরণটা খানিকটা বড়ি থাকতে পারে ব্যাটারদের দিকে, তো সেই ব্যাপারগুলো মাথায় রেখে পাকিস্তান তারা টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। এবং 27 ওভারের ব্যাটিংয়ে বাংলাদেশ যখন ব্যাট করতে নেমেছে, মূলত সেই বিষয়টা নিয়ে আলোচনা করব, কারণ বাংলাদেশের ব্যাটিংটা খুব একটা ভালো হয়নি এবং এই ব্যাটিংয়ের জায়গাটাতেই আসলে আমরা সাফার করতে থাকি। সেটা আর আগের বহুবার আমরা মেনশন করেছি, সেটা উইমেন্স ক্রিকেট হোক, সেটা বয়সভিত্তিক ছেলে বা মেয়েদের ক্রিকেট হোক, ন্যাশনাল টিমে ছেলে বা মেয়েদের ক্রিকেট হোক না কেন, আমরা সবসময় ব্যাটিংয়ের যে জায়গাটা রয়েছে সেখানেই আমাদের মূল স্ট্রাগলটা থাকে। তবে এখানে পুরোপুরি ব্যাটারদের যে আপনি দোষ দেবেন ব্যাপারটা সেরকমও নয়। নিশ্চয়ই উইকেটেরও এমন একটা পরিস্থিতি ছিল যেখানে ব্যাটিংয়ের জন্য খুব একটা অনুকূল পরিবেশ ছিল না। তারপরও তারপরও বাংলাদেশ যে পারফরমেন্সটা দিয়েছে ব্যাট হাতে, সেটা আসলে কোনোভাবে খুব একটা লড়াই করার মতো পুঁজি তারা দাঁড় করাতে পারেনি। একেবারে যদি শুরু থেকেই যাই, আমার কাছে মনে হয় যে জাওয়াদ আবরার যেদিন রান না পান ওদিন আসলে বাংলাদেশ বিপদেই পড়ে যায়। অন্তত বড় ইভেন্টের জায়গার কথা যদি আমি চিন্তা করি, আপনি চিন্তা করেন সেখানে সাউথ আফ্রিকা বাংলাদেশের যে সিরিজ হয়েছিল, বাংলাদেশ তাদের ঘরের মাটিতে গিয়ে খেলেছিল এবং তারপর জিম্বাবুয়ের মাটিতে যখন সাউথ আফ্রিকা জিম্বাবুয়ে বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজ হয়েছিল, সেই জায়গাটাতেও কিন্তু আলটিমেটলি আমরা ঘুরে ফিরে দেখছিলাম যে জাওয়াদ আবরার যখন রান পাচ্ছেন বা টপ অর্ডার টপ 3 তারা যখন রান পাচ্ছেন, আজিজুল হাকিম তামিম হোক, জাওয়াদ আবরার হোক কিংবা রিফাত বেগ বা ইভেন অলিন, এই চারজন যদি রান না পান তখন কিন্তু বাংলাদেশ খুব বড়সড় একটা বিপদে পড়ে। এবং রিসেন্ট সময় আমরা দেখছি রিজান হোসেনেরও ফর্ম খুব একটা ভালো না। আজকের ম্যাচটায় তিনি অবশ্যই একাদশেই ছিলেন না, নিশ্চয়ই পরিকল্পনাটা অন্যরকম ছিল, হলেও হতে পারে বাংলাদেশ ভাবছিল যে একটা এক্সট্রা স্পিন বোলিং অপশন তারা রাখবে বা মিডল অর্ডার ব্যাটার প্রপার যিনি ব্যাটিং করবেন ওরকম কাউকে আনবেন, কারণ রিজানের ফর্মটা রিসেন্টলি খুব একটা ভালো যাচ্ছিল না ব্যাট হাতে এবং রিজানকে বোলিংও করাচ্ছিল না খুব বেশি বাংলাদেশ। সো ওই জায়গা থেকে রিজান আজকে ড্রপড হয়েছিলেন সেমিফাইনালে। এবং তারপর আলটিমেটলি বাংলাদেশ যখন ব্যাট করতে নেমেছে, ব্যাটিংটা তো ভালো হয়নি, আগেই বললাম। স্কোর কার্ডটা আপনাদের পাশেই দিয়ে রাখতে চাই শুরুতেই, আপনারা সেটা দেখলেই বুঝতে পারবেন যে জাওয়াদ আবরার আজকে 9 রান করেছেন মাত্র, রিফাত বেগ 16 রান করেছেন মাত্র, তামিম তিনি 20 ঊর্ধ্ব একটা ইনিংস খেলেছেন এবং সামিউন বশির রাতুল কিছু রান তুলেছেন, এক্সট্রাস থেকেও বেশ কিছু রান এসেছে, 13টা রান এসছে বাংলাদেশের ব্যাটিং ইনিংসে। তারপরও সবকিছু মিলিয়ে যখন 27 ওভারও পুরোটা না খেলতে পারে, বাংলাদেশ অল আউট হয়ে যায়, তখন বুঝতে বাকি নেই যে আসলে এই ধরনের ইনিংসে, মানে 50 ওভারের ইনিংস বাংলাদেশ টেনে টুনে খেলে। শ্রীলঙ্কার এগেনস্টে আমরা একটা ইঙ্গিত পেয়েছিলাম বাংলাদেশের ব্যাটিংয়ের যে স্ট্রাগলটা হচ্ছিল, তারা শুরুটা এত ভালো করার পরও, জাওয়াদ আবরার, রিফাত বেগ একটা দুর্দান্ত শুরু দেওয়ার পরও বাংলাদেশ কিন্তু
20-এর মতো বা এরকম একটা রান তারা করেছিল গতবার শ্রীলঙ্কার এগেনস্ট, এবং সেই রানটা সামহাও তারা ডিফেন্ড করেছে, বেশ ভালো বোলিং তারা করেছিল, কিন্তু উইকেটটাও ছিল কঠিন, ব্যাটিংয়ের জন্য খুব সহজ ছিল না। তারপরও পুরো 50 ওভার খেলাটা কিন্তু স্ট্রাগল হয়েছে। এবং এই ম্যাচে যখন শুরুতেই জাওয়াদ আবরার আউট হয়ে গেলেন, রিফাত বেগ আউট হয়ে গেলেন, আজিজুল তামিম 20-এর বেশি করতে পারেননি, কালাম সিদ্দিকী অলিন খুবই আমি বলবো দুর্বল একটা ইনিংস খেলেছেন, 35-এর উপর বল খেলে মাত্র 8টা রান তিনি করে আউট হয়েছেন। সো এই বিষয়গুলো দেখেই কিন্তু বোঝা যাচ্ছিল যে উইকেটেরও একটা ডেফিনেটলি রোল ছিল সেই জায়গাটায়। উইকেটের ধরন অনুযায়ী বাংলাদেশের ব্যাটাররা যখন ব্যাট করতে নেমেছেন, বিশেষ করে পেস বোলারদের এগেনস্টে বাংলাদেশের ব্যাটাররা খুব স্ট্রাগল করেছেন। সো উইকেট বোলিং বান্ধব ছিল খানিকটা, এবং সেটার সুফল পাকিস্তান নেওয়ার চেষ্টা করেছে, নিতেও পেরেছে। বাংলাদেশের ব্যাটিংটা বেশ দুর্বল মনে হয়েছে আসলে, এবং এই ধরনের কন্ডিশনে মিসম্যাচ হয়ে গিয়েছিল বাংলাদেশের ব্যাটিংটা। তারা কেউই সেভাবে আসলে থিতু হতে পারেননি, এবং 27 ওভার আসলে খেললে আপনি অন্তত 6 রান করেও যদি তোলেন, সেখানেও কিন্তু একটা স্ট্যান্ডার্ড রান তোলার সুযোগ থাকে। বাংলাদেশ সেই রান পর্যন্ত যেতে পারেনি, মাত্র 121 রানই করেছে। এবং আপনি এইখানে আমি একটা ফিচারের কথা বলতে চাই বাংলাদেশের ব্যাটিংয়ের। ব্যাটিংটা যে খারাপ হয়েছে, কেন খারাপ হয়েছে, কিভাবে খারাপ হয়েছে, সেটা যদি ডিসক্রাইব করি, কিছু উইকেটের কথা আপনাকে আসলে সামনে নিয়েই আসতে হবে, কোনো উপায় নেই। আপনি জাওয়াদ আবরারের যে প্রথম উইকেটটা পড়েছিল, সেখানে দেখেন পাকিস্তান একটা স্লিপে ফিল্ডার রেখেছে, ওয়াইড স্লিপ, এবং সেখানে জাওয়াদ আবরার অফ স্টাম্পের বাইরের বল খোঁচা মেরেছেন, অর্থাৎ পায়ের খুব একটা কাজ নেই। জাওয়াদ আবরার সাধারণত স্ট্যান্ড অ্যান্ড ডেলিভার ধরনেরই একজন ব্যাটার, মোটামুটি জায়গায় দাঁড়িয়েই বলটা টাইম করার চেষ্টা করেন, অ্যাওয়ে ফ্রম দ্য বডি হলেও খুব একটা অসুবিধায় তিনি পড়েন না। তারপরও খানিকটা দৃষ্টিকটু ছিল যে অফ স্টাম্পের এত বাইরের বল, সেটাতে তিনি খোঁচা মেরে তারপরে অফ স্টাম্পের বাইরে স্লিপে ক্যাচ দিয়ে তিনি আউট হয়েছেন। এবং তারপর যদি রিফাত বেগের কথা বলেন, খানিকটা মিস টাইম ছিল, মিডনে ক্যাচ দিয়ে চলে গেছেন, সেটা একটা অন্যরকম আউট। তবে আজিজুল হাকিম তামিম পুরোপুরি স্কোয়ার্ড আপ হয়ে গিয়েছিলেন, তিনিও অফ স্টাম্পের বাইরের একটা বল খোঁচা মারতে গিয়ে আউট হয়ে গেছেন। কালাম সিদ্দিকী অলিন ফুল লেন্থের একটা বল অন সাইডে ঘোরাতে চেয়েছিলেন, ব্যাটের নিচ দিয়ে বলটা স্টাম্পকে আঘাত করে, অর্থাৎ স্টাম্পের লাইনের মধ্যে বল, ফোর্থ স্টাম্প চ্যানেলের বল, লেন্থ বল কিংবা খানিকটা ফুল ডেলিভারি, সেগুলোতেই বাংলাদেশের ব্যাটাররা কিন্তু স্ট্রাগল করেছেন। এবং শুধুমাত্র বোল্ড হওয়ার হিসেবটায় কালাম সিদ্দিকী অলিন না, সাদ ইসলাম তিনিও একজন স্পিনারের বলে অফের বাইরের একটা বল মিসজাজ করে বোল্ড হয়েছেন। আরও বেশ কিছু অবস্থা ছিল এরকম। আবদুল্লাহ, যাকে ইনক্লুড করা হয়েছিল আজকে উইকেট কিপার ব্যাটার, তিনিও বোল্ড হয়েছেন একটা চমৎকার ডেলিভারিতে। এবং এই ধরনের বোলিংয়ের এগেনস্টে সোজা বল এবং অফ স্টাম্পের বাইরের যে লেন্থ বল খানিকটা মুভ করছে, সেখানে কিন্তু ব্যাটারদের টেকনিক এক্সপোজড হয়ে গেছিল আজকে, এবং সেই বিষয়টা দেখে খানিকটা দৃষ্টিকটুই লেগেছে, এবং মনে হয়েছে যে আসলে বাংলাদেশের ব্যাটাররা স্ট্রাগলই করেন এই ধরনের সিচুয়েশনে। এবং অপোনেন্টকে স্ট্রাগল করাতে কিন্তু পারেনি বাংলাদেশ, কারণ আনফর্চুনেট যেটা বলছিলাম যে শুরুতে বৃষ্টির পর বাংলাদেশ শুরুতেই যখন ব্যাট করতে নেমেছে, উইকেটের অবস্থা একরকম ছিল, আউটফিল্ডের অবস্থা একরকম ছিল। বাই দ্য টাইম পাকিস্তান ব্যাট করতে নেমে গেছে, তখন কিন্তু ওভারঅল সিনারিওটাই পরিবর্তিত হয়ে গিয়েছিল, এবং ব্যাটিংয়ের কাজটা খানিকটা সহজ ছিল তুলনামূলকভাবে। যদিও ইমন এর কথা যদি বলতে হয়, ইকবাল হোসেন ইমন শুরুটা ভালো বোলিং করেছেন, তিনি সাধারণত যে আউটসুইংটা পান সেটা বের করতে পেরেছেন। পাকিস্তানি ব্যাটাররা খুব কনফিডেন্ট ছিলেন আসলে, কারণ রানের খুব একটা চাপ ছিল না, 27 ওভারে 122 রান খুব একটা বেশি ছিল না। এবং আলটিমেটলি 63 বল হাতে রেখে, 10 ওভারের বেশি হাতে রেখে পাকিস্তান রীতিমতো ডমিনেট করে ব্যাটিং করে 8 উইকেটের একটা জয় তুলে নিয়েছে। এবং মিনহাস একটা 50 পেয়েছেন, দুর্দান্ত একটা 50, বেশ অ্যাগ্রেসিভ স্টাইলে তিনি ব্যাট করেছেন, বাংলাদেশের বোলারদের উপর চড়াও হয়েছেন, কোনো বোলারকে সেটেল হতে দেননি। সো এই জায়গাগুলো দেখে আসলে মনেই হচ্ছে যে বাংলাদেশ আবারও এশিয়া কাপেই যেহেতু এবার পারেনি, যারা এর আগের 2বার বাংলাদেশ কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল এশিয়া কাপের, সো এইবার তারা কিন্তু এশিয়া কাপের চ্যাম্পিয়নটা হতে পারেনি, সেমিফাইনাল থেকে তাদের বিদায় নিতে হচ্ছে। এবং এইটা কি একটা আর্লি ইন্ডিকেশন কিনা যে ভারতের মাটিতে যখন বাংলাদেশ খেলতে যাবে বিশ্বকাপ 15 জানুয়ারি 2026 থেকে ওডিআই ইউথ ওডিআই বিশ্বকাপটা অনুষ্ঠিত হবে, সেই জায়গাটা কি বাংলাদেশের পারফরমেন্স আশানুরূপ হবে? আমরা যে বলছি 2020-এর পর আবারও একটা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার মতো একটা দল নাকি যাচ্ছে এবার ইন্ডিয়াতে পার্টিসিপেট করার জন্য, ওই টি-20, সরি ইন্ডিয়াতে নয়, সেটা জিম্বাবুয়ে এবং নামিবিয়া, এই 2 দেশে হবে ওয়ার্ল্ড কাপ। আমরা কি প্রস্তুত কিনা সেটা কিন্তু একটা বড় প্রশ্নের জায়গা রয়ে যায়। এবং দেখা যাক শেষ পর্যন্ত। এখন এশিয়া কাপে চ্যাম্পিয়ন বাংলাদেশ হতে পারেনি, হয়তো হতে পারে ভুলগুলো একটু আগে ভাগেই দেখে ফেলার সুযোগ বাংলাদেশ পাচ্ছে, একটা রিয়েলিটি চেক পাচ্ছে, কারণ রিসেন্ট সময়ে আমাদের দলের পারফরমেন্স কিন্তু বেশ ভালো ছিল, এবং এই কারণে আশাটা অনেক বাড়ছিল। সো আশার বেলুন ফুলতে ফুলতে একটা ফুটো হয়ে গেছে, এবং সেই জায়গাটায় একটুখানি মলম লাগানোর সময় হয়েছে, একটুখানি রিয়েলিস্টিক হওয়ার সময় হয়েছে, একটুখানি চিন্তা করার সময় হয়েছে যে
এই স্কোয়াডটা নিয়ে আসলে বিশ্বকাপ জয় করা সম্ভব হবে কি না এবং এই স্কোয়াডের আসলে কোন কোন জায়গায় ইমপ্রুভ করতে হবে আর অনেক বেশি, স্পেশালি আমি বলবো ব্যাটিংটাই বাংলাদেশ যে স্ট্রাগলটা করছে এই মুহূর্তে, সেটা কিন্তু একটা শঙ্কা বা চিন্তার কারণ হয়ে যেতে পারে। কারণ ব্যাটারদের ফর্মের উপর অনেকটাই আসলে নির্ভর করছে বাংলাদেশ এবারের বিশ্বকাপে আসলে কতটুকু কি করতে পারে। আজিজুল হাকিম তামিম, জাওয়াদ আবরার, রিফাত বেগ, কালাম সিদ্দিকী, অলিন রিজান, তাদের উপর কিন্তু বিশাল দায়িত্ব, এই টপ ফাইভের উপর বিশাল বড় একটা দায়িত্ব বাংলাদেশের ওভারঅলে ব্যাটিংটা টেনে নেওয়ার জন্য ওই অনূর্ধ্ব-19 ওয়ার্ল্ড কাপে। সোফার এশিয়া কাপের উপর বেস করলে কিন্তু বাংলাদেশের এই দলটায় এখনো পর্যন্ত অন্তত ব্যাটিংয়ে বেশ কিছু দুর্বল জায়গা রয়েছে, ইনকনসিস্টেন্সি জায়গা রয়েছে, সেই ব্যাপারগুলো সলভ করা খুবই 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 প্রয়োজন বিশ্বকাপ সামনে যেহেতু চলে আসছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আপনাদের মতামত জানাবেন কমেন্ট করে। আন্ডার-19 এই দলটার আসলে বিশ্বকাপে কতদূর যাওয়ার অ্যাবিলিটি রয়েছে, তারা কতদূর যেতে পারবে বলে আপনার মনে হয়, এবং এই দলে এই যে জাওয়াদ আবরার কিংবা ইকবাল হোসেন ইমন কিংবা আজিজুল হাকিম তামিম, এই 2-3 জন খেলোয়াড় বাদ বাকিটা কি আসলে ওই মানের কিনা যারা আসলেই বাংলাদেশকে অনূর্ধ্ব-19 বিশ্বকাপটা পাইয়ে দিতে পারেন এই সামনের মাসের যে বিশ্বকাপটা অনুষ্ঠিত হবে সেই জায়গাটায়, জানিয়ে দিতে পারেন কমেন্ট করে। আর অবভিয়াসলি সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই, চেষ্টা করবেন মানসিকভাবে এবং শারীরিকভাবে সুস্থ থাকার জন্য।